গল্প এনগেজমেন্ট লিখেছেন পৌলমী। অর্কদীপ আর শ্রীলেখা মুখোমুখি দাঁড়িয়ে আছে শ্রীলেখাদের বাড়ির ছাদে। ওদের বাড়ির ছাদটা খুব বড়, আর শ্রীলেখার বাবা সন্দীপনবাবুর উদ্যোগে বেশ কিছুটা জায়গা জুড়ে একটা ছাদ বাগানও রয়েছে। সূর্য অস্ত যাওয়ার সময়টা চারিদিকে যে গোধূলিবেলা রঙটা ছড়িয়ে পড়ে, সেই আলোর দিকে তাকিয়ে দুজনে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। অর্কদীপ বলল, দেখুন, আমি চিরকাল সোজাসুজি কথা বলতেই বেশি ভালোবাসি। আমি মনে করি বিয়েটা যেহেতু সারা জীবনের ব্যাপার, তাই আপনাকে বললাম যে আমি বিয়ে করতে রাজি নই। আমি বাবা মাকে অনেকবার বলেছি, কিন্তু মা এক প্রকার ইমোশনাল ব্ল্যাকমেল করেই আমাকে এখানে নিয়ে এসেছে। আমি জানি আপনার খারাপ লাগছে কথাগুলো শুনতে, কিন্তু শ্রীলেখা অর্কদীপকে থামিয়ে দিয়ে বলল, ঠিক আছে, নিচে চলুন। অর্কদীপ একটু অবাকই হয় শ্রীলেখা থেকে সেরকম কোনো প্রতিক্রিয়া না পেয়ে, কারণ এমত অবস্থায় রেগে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু শ্রীলেখার গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্ব ওকে কিছু বলা থেকে বিরত রাখে। দুজনে নিচে নেমে এলে মিসেস ব্যানার্জি মানে অর্কদীপের মা জিজ্ঞেস করলেন, বাবিন, আমরা কি তাহলে ডেট ফাইনাল করব? শ্রীলেখা তখন ওনাকে বলল, কাকিমা, আমরা একটু সময় চাইছি। আসলে একটা সম্পর্ক শুরুর আগে আমার মনে হয় দুজনে দুজনকে চিনে নেওয়াটা একটু দরকার। সেই সময়টুকু আমরা আপনাদের থেকে চাইছি। অর্কদীপ ওর কথা শুনে অবাক হয়ে যায়, ভাবে এত কথা বলার পর কি কিছুই বুঝলো না। এরপর ওনারা চলে যাওয়ার জন্য উদ্যত হলে শ্রীলেখা অর্কদীপকে ডেকে বলে, আপনি চিন্তা করবেন না, এই বিয়ে হবে না। এইটুকু বিশ্বাস আপনি আমার ওপর রাখতে পারেন। অর্কদীপ আর ওর বাবা মা চলে গেলে শ্রীলেখা নিজের ঘরে চলে আসে। শ্রীলেখা বরাবরই খুব শান্ত মুখচোরা, ছোটবেলা থেকেই খুব ধীর স্থির। 27 বছরের জীবনে প্রেম কখনো আসেনি, তাই আজকের দিনটা নিয়ে স্বাভাবিকভাবেই খুব উৎসাহিত ছিল। বাবা যখন অর্কদীপের সম্বন্ধটা নিয়ে আসে, নিজের অজান্তেই অনেক স্বপ্ন বুনে ফেলে। বারবার অর্ক ছবিটা দেখতে থাকে, কিন্তু এইভাবে ওর আশাভঙ্গ হয়ে যাবে সেটা ভাবতে পারেনি। কিন্তু শ্রীলেখা বাস্তববাদী, আবেগকে প্রশমিত করে ভাবে যা হয় ভালোর জন্যই হয়। তবে এখন বাবা মাকে কিছু বলা যাবে না, কিছুদিন যাক, বুঝিয়ে বলতে হবে। রাতের বেলা সন্দীপনবাবু মেয়েকে বলেন, শ্রী, তোর বিয়েতে মত আছে তো মা? বাবা, আমরা ঠিক করেছি আগে কিছুদিন নিজেদের সময় দিই, নিজেদের বুঝি তারপর। রীনা দেবী বললেন, হ্যাঁ, সেই ভালো। তাছাড়া ওনারা অনেক উচ্চবিত্ত পরিবার, আমরা মানাতে পারবো কি না? আমরা তো খুব সাধারণ। সন্দীপনবাবু বললেন, তুমি অত চিন্তা করো না। সুকোমল তো বলল, মানুষ হিসেবে ওনারা খুবই ভালো, দেখাই যাক। ওদিকে অর্কদীপ নিজের বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেটে টান দিয়ে অনেক কথাই ভাবছিল। হঠাৎ ওর বন্ধু মৈনাক ফোন করে বলে, কিরে, তোকে ফোন করেছি কতবার, ধরছিলিস না কেন? এই তো এলাম একটু আগে। মন মেজাজ ভালো নেই, বল কি বলবি? আমি কি বলবো, বলবি তো তুই। কি হলো আজ? আমি জানিয়েছি যে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়, কিন্তু উনি মানে শ্রীলেখা সব শুনে সবার কাছে কিছুদিন সময় চাইলেন। সেরম প্রতিক্রিয়া ব্যক্ত করলেন না। দেখ, বেশিরভাগ মেয়েদের আত্মসম্মান বোধটা খুব বেশি থাকে, আর তুই যেভাবে বলেছিস আমার মনে হয় না এরপর আর শ্রীতমা রাজি হবেন। শ্রীতমা নয়, শ্রীলেখা। ওই যাই হোক, মেয়েদের নাম মনে রাখার ব্যাপারে আমি অষ্টরম্ভা। জানিস, একদিন বিয়ের পর প্রথম দিকে প্রিয়াকে রিয়া বলে ফেলেছিলাম বলে রাতের খাওয়া বন্ধ ছিল। অর্ক ওর কথা শুনে না হেসে থাকতে পারল না। মৈনাক বলল, সে যাই হোক, তুই এখনও ওই ব্যাপারটা থেকে বেরোতে পারিসনি, তাই না? বিশাখা কিন্তু নিজের জীবনে অনেকটা এগিয়ে গেছে। দেখ, সেটা আমার কাছে ম্যাটার করে না। প্রেম জীবনে হয়তো অনেকবার আসে, কিন্তু ভালোবাসা একবারই হয়। ওই জীবনে দ্বিতীয় কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। এরপর দুই বন্ধু কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দেয়। এর বেশ কিছুদিন পর অর্ক অফিসে যাওয়ার পথে শ্রীলেখাকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখে। অর্ক গাড়িটাকে সাইডে রেখে শ্রীলেখাকে হাত দেখায়। শ্রীলেখার ইচ্ছা না থাকলেও ভদ্রতার খাতিরে এগিয়ে যায়। হাই, আসুন গাড়িতে। স্কুলে যাচ্ছেন তো? চলুন, আপনাকে ড্রপ করে দেব। তার কিন্তু কোনো দরকার ছিল না। আমাদের স্কুলে স্টুডেন্টদের আজ থেকে এক্সাম শুরু, তাই একটু আগে বেরিয়েছি। ওহো, সেদিনের জন্য দুঃখিত। আমি জানি সেদিন আপনার খারাপ লেগেছিল, আমি এই জন্যই সেদিন যেতেও চাইনি। কিন্তু সেদিনের প্রসঙ্গ থাক অর্কদীপ,
আপনার খারাপ লাগার কোনো কারণ নেই। আপনি স্পষ্টভাবে কথাগুলো আমাকে বলেছেন, এটাই অনেক। সবারই নিজস্ব মত আছে। আমাকে এই সামনের মোড়ে নামিয়ে দিলেই হবে। অনেক ধন্যবাদ আপনাকে। এই বলে গাড়ি থেকে নেমে শ্রীলেখা হনহনিয়ে হেঁটে চলে গেল। অর্কদীপ কিছুক্ষণ ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল, তারপর নিজের কাজে বেরিয়ে গেল। আজকে সারাদিন অর্ক বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছিল, কাজে ভুল হচ্ছিল। না চাইতেও বারবার শ্রীলেখার মুখটা মনের পর্দায় ভেসে উঠছিল। কোথাও হয়তো একটা খারাপ লাগা কাজ করছিল। ফোনের গ্যালারি থেকে একটা ছবি বের করলো, ওর আর বিশাখার ছবি। যেদিন ও বিশাখাকে প্রপোজ করেছিল সেদিন তুলেছিল। আচ্ছা, মৈনাক যে বলল বিশাখা নিজেও এগিয়ে গেছে ওর লাইফে, এটা কি সত্যি? ও কি অর্ককে এত তাড়াতাড়ি ভুলতে পারবে? কে জানে। এর দুদিন পরে রাস্তায় মৈনাকের সঙ্গে অর্কর দেখা হয়। মৈনাকের সঙ্গে ওর স্ত্রী প্রিয়া ছিল। মেয়েটা খুব মিশুকে ধরনের। অর্ককে জিজ্ঞেস করল, অর্কদা ভালো আছো? হ্যাঁ, এই চলে যাচ্ছে। তোমার বুটিকের কাজ কেমন চলছে? ভালোই চলছে। তোমার সাথে দেখা হয়ে ভালোই হয়েছে। সামনের সপ্তাহে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো। মামুনি তোমাকে আর কাকু কাকিমাকে ফোন করবে, সেদিন তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, যাব। আমার যেতে রাত হলো, মা বাবা আগেই যাবে। হঠাৎ মৈনাকে একটু দূরে বিশাখাকে দেখতে পাই একটা মোমোর দোকানে। বিশাখার সাথে একটা ছেলে, মনে হয় ওর হাজব্যান্ড, কারণ বিশাখার মাথায় সিঁদুর দেখে বোঝা যাচ্ছিল ও বিবাহিত। অর্কও ওদের দেখতে পায়। অর্ক চলে যাচ্ছিল, কিন্তু বিশাখা মৈনাককে দেখতে পেয়ে নিজের থেকেই এগিয়ে আসে। হাই মৈনাক, কতদিন পর, কেমন আছিস? হ্যাঁ, ভালোই। তুই তো সিঙ্গাপুরে ছিলিস না? কলকাতায় কবে এলি? কলকাতায় আমার শ্বশুর বাড়ি। ও অরিন্দম, আমার হাজব্যান্ড। মৈনাক অরিন্দমের সাথে হ্যান্ডশেক করে। মৈনাক প্রিয়ার সাথেও আলাপ করিয়ে দেয়। প্রিয়া বিশাখার কথা মৈনাকের মুখেই শুনেছিল, সামনাসামনি এই প্রথম দেখল। বিশাখা এতক্ষণ অর্ককে খেয়াল করেনি। অর্ককে দেখে একটু ঘাবড়ে যায়। অর্ক বলে, আমার সাথে তোমার হাজব্যান্ডের আলাপ করিয়ে দেবে না? হ্যাঁ হ্যাঁ, অরিন্দম, এই হলো অর্ক, আমার কলেজের বন্ধু। বন্ধু কথাটা শুনে অর্ক একটা দীর্ঘশ্বাস ফেলল। ও ভাবতে পারেনি বিশাখা এত তাড়াতাড়ি এতটা এগিয়ে যাবে। যাই হোক, চুপ করে থাকা ছাড়া আর কিছুই করার নেই। তাই ও বলল, আমি এলাম, তোরা গল্প কর। ভালো লাগছে না, অফিস থেকে এসেছি তো, খুব টায়ার্ড লাগছে। এই বলে অর্ক বাড়ি চলে আসে। রাত্রে কিছু না খেয়ে শুয়ে পড়ে। কান্না এখন আর আসে না, শুধু শুয়ে শুয়ে জীবনে না পাওয়ার হিসেবটা মেলাতে থাকে। এরপর মৈনাকদের বাড়িতে পুজোর দিন অর্ক যেতে ইচ্ছে না থাকলেও মায়ের জোড়াজুড়িতে যায়। ওখানে গিয়ে মৈনাকের মামাতো ভাই সৌমের সাথে আলাপ হয়। এর মধ্যে মৈনাকের মা অর্কর মায়ের কাছে শ্রীলেখার ছবি দেখতে চাইলে অর্কর মা ছবি দেখান। তখন প্রিয়াও দেখতে চাইল, পাশেই সৌম্য দাঁড়িয়েছিল। ও ছবি দেখে কিছুটা চমকে ওঠে, বলে, আরে শ্রীলেখা, আমাদের কলেজের মেয়ে। আমাদের একই ব্যাচ ছিল। খুব শান্ত মেয়ে, ভীষণ ইন্ট্রোভার্ট। আমার একটা বন্ধুত্ব ওকে ভীষণ ভালো লাগতো, কিন্তু ভয়েই বলতে পারেনি। অর্কর এইসব ভালো লাগছিল না। একেই ও সেদিন, মানে যেদিন থেকে বিশাখার সাথে দেখা হয়েছে, সেদিন থেকে মনটা খারাপ। তারপরে যে বিয়েটা হবে না, সেই বিয়ে নিয়ে এত মাতামাতি ওর ভালো লাগছিল না। ও বলল, মা, কাল একটা ডেডলাইন আছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এরপর আর কি, অর্করা খেয়ে বাড়ি চলে গেল। মৈনাক ফোন করে বলল, নেক্সট উইক ওরা ঠিক করেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল মিউজিয়াম এসব জায়গায় যাবে। ও মানে সৌম্য, প্রিয়া এরাও যাবে। অর্ক প্রথমে না করলেও পরে রাজি হয়। মৈনাক বলে, সৌম্য বলেছে শ্রীলেখাকে বলতে যাওয়ার জন্য। অর্কর ব্যাপারটা ভালো লাগে না। মানলাম সৌম্য বন্ধু, কিন্তু এতদিন কোথায় ছিল বন্ধুত্ব? কী আর করার, শ্রীলেখার নম্বরটাও নেওয়া হয়নি। কায়দা করে মায়ের ফোন থেকে শ্রীলেখার নম্বরটা নিয়ে ওকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠায়, হাই, আমি অর্কদীপ। শ্রীলেখা ফোন হাতে নিয়েই বসেছিল। হঠাৎ অচেনা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ ঢোকায়। প্রথমে পাত্তা না দিলেও মেসেজটা পড়ে অবাক হয়। অর্কদীপ কেন ওকে মেসেজ করবে? হ্যাঁ বলুন। আপনি কি এখন ব্যস্ত? না, খুব একটা নয়। কোনো দরকার ছিল? আপনি কি এই রবিবার ফ্রি থাকবেন? কেন বলুন তো? আসলে ওই দিন আমি, আমার একজন ফ্রেন্ড মৈনাক আর ওর স্ত্রী প্রিয়া আর মৈনাকের ভাই সৌম্য, ওই চারজনে মিলে ঠিক করেছি এই একটু ঘুরব। ওহো, কিন্তু আপনাদের মধ্যে আমি কোথা থেকে এলাম? মানে আপনাদের সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, আর হওয়ার কথাও নয়।
সৌম্য, যার কথা বললাম, ও বলছে ও আপনাকে চেনে, আপনারা একই কলেজে পড়তেন। আর তাছাড়া প্রিয়াও বলে দিয়েছে আপনাকে বলার জন্য। শ্রীলেখা মনে করার চেষ্টা করলো সৌম্যের কথা। ওর মনে পড়ল ওদের ডিপার্টমেন্টের সবচেয়ে হেল্পফুল ছেলে ছিল সৌম্য। এমনকি নিজের প্রজেক্ট ছাড়াও সবার প্রজেক্টেও সাহায্য করত। ঠিক আছে, আমি জানিয়ে দেব। গুড নাইট। এরপর অর্কদীপ শ্রীলেখার ডিপিতে ক্লিক করে অনেকক্ষণ ওর ছবির দিকে তাকিয়ে কিছু একটা ভাবল। তারপর লাইট নিভিয়ে শুয়ে পড়ল। রবিবার দিন বেশ ভোরবেলা অর্কর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে জানালা খুলতেই দেখে সামনের বাড়ির ছাদে দুটো শালিক পাখি কিচিরমিচির করে ঝগড়া করছে। বেশ কিছুক্ষণ ঝগড়াঝাটির পর ওরা একসাথে উড়ে চলে গেল। নিচ থেকে ওর বাবা মায়ের কথোপকথন কানে এলো। ওর মা বাবাকে বলছেন, তোমাকে কালকে বললাম বড় দেখে ট্যাংরা মাছ আনতে, আর তুমি সেই ছোট ছোট মাছ নিয়ে এসেছো। আরে ছোট মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, তোমার জন্য মাছের ডিমও এনেছি, সেটা তো বললে না। এরপর অর্কদীপ স্নান করে রেডি হয়ে নিচে নেমে খেতে বসল। ওর মা নন্দিনী দেবী বললেন, শ্রীলেখাকে একদিন আমাদের বাড়ি আসতে বলিস। সেই যে দেখে এলাম, তারপর কতদিন হয়ে গেল, মেয়েটা খুব মিষ্টি। আচ্ছা বলবো, তুমি ফোন করে বলো। আমার বলার থেকে তুই বললে খুশি হবে। হ্যাঁ রে বাবিন, কথা বলিস তো ওর সাথে সময় করে। তুই যা কাজ পাগল। দেখ, সব কিছু নিয়েই চলতে হয় জীবনে। অর্কদীপ প্রসঙ্গ এড়ানোর জন্য তাড়াতাড়ি করে খেয়ে উঠে পড়ল। মৈনাককে আর শ্রীলেখাকে একটা টেক্সট করে জানিয়ে দিল ও বেরোচ্ছে। দুপুর 12টার মধ্যে সবাই ময়দানে দেখা করল। সৌম্য শ্রীলেখাকে দেখা মাত্রই এগিয়ে গিয়ে কথা বলতে লাগলো। ওরা একসাথে হাঁটছিল আর প্রিয়া মৈনাকের সাথে ওদের পিছনে যাচ্ছিল। অর্কদীপ আগে আগে এগিয়ে যাচ্ছিল আর বারে বারে পিছনে ফিরে শ্রীলেখাকে লক্ষ্য করছিল। শ্রীলেখা এই সৌম্যের সাথে এত কথা বলছিল, সেটা অর্কদীপের মোটেই ভালো লাগছিল না। কই, ওর সাথে তো কথাই বলে না। অবশ্য বলবেই বা কেন, সেই রাস্তা তো প্রথম দিন থেকে ও বন্ধ করে দিয়েছে। প্রিয়া যেচে শ্রীলেখার সাথে আলাপ করলো। শ্রীলেখারও বেশ ভালোই লাগছিল, কারণ প্রিয়া খুবই মিশুকে, খুব সহজেই সবাইকে আপন করে নেয়। ওরা একসাথে অনেক ছবি তোলে। অর্ক নিজে থেকে শ্রীলেখার অনেক ছবি তুলে দেয়। শ্রীলেখা প্রথমে ইতস্তত করলেও সবাই আছে বলে বেশি কিছু বলে না। ঘোরাঘুরির পর সবাই একটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে। এর মধ্যে সৌম্যের হঠাৎ একটা কাজ পড়ে যাওয়ায় ও চলে যায়। অর্কদীপ এতে বেশ খুশি হয়। সেই আশা থেকে শ্রীর সাথে সাথে ঘুরছিল, একটুও শ্রীর সাথে কথা বলার সুযোগ পায়নি। মৈনাক বন্ধুর মনের অবস্থাটা বুঝতে পারে, তাই ওদেরকে একা ছেড়ে দেওয়ার জন্য প্রিয়াকে নিয়েও বেরিয়ে পড়ে। এরপর অর্কদীপ শ্রীলেখাকে জিজ্ঞেস করে, আপনার কি তাড়া আছে বাড়ি ফেরার? না হলে একটা জায়গায় যেতাম, কিছু কথা বলার আছে আপনাকে। আমাকে? সে তো আপনি এখানেও বলতে পারেন। কিছু কিছু জায়গা কিছু কথা বলার জন্য আদর্শ হয়। আপনার যেতে আপত্তি থাকলে জোর করব না। না, চলুন। অর্কদীপ একটা হলুদ ট্যাক্সি বুক করে প্রিন্সেপ ঘাট যাওয়ার জন্য। গাড়িতে দুজন চুপ করে বসেছিল। অর্কদীপ আর চোখে শ্রীকে খেয়াল করছিল, আর শ্রী জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল। অনেক কথাই ভাবছিল। ও শুধু সিনেমাতে এরকম প্রেমিক প্রেমিকাকে হলুদ ট্যাক্সিতে চড়ে কলকাতা রাস্তা দিয়ে যেতে দেখেছে। ওর জীবনে প্রেম তো আসেনি, যাও বা এলো তাও। ভাবতে ভাবতে চোখ দুটো জলে ভরে উঠেছিল। গন্তব্য চলে আসায় ওরা দুজনে নেমে পড়ল। অর্কদীপ ভাড়া মিটিয়ে শ্রীলেখাকে বলল, চলুন একটা জায়গায় গিয়ে বসে কথা বলি। শ্রী দেখল অর্ককে আজ বেশ অন্যরকম লাগছে। অন্যদিন ফর্মাল পোশাক পরে থাকে, কিন্তু আজ ক্যাজুয়াল ড্রেস পরাতে একদম আলাদা লাগছে। অর্কই শুরু করলো, জানেন, ছোটবেলা থেকে আমি ভীষণ ইন্ট্রোভার্ট, কিন্তু পড়াশোনাতে ভালোই ছিলাম। স্কুলে প্রত্যেকটা পরীক্ষাতে প্রথম হয়েছি। মাধ্যমিকে তৃতীয় হয়েছিলাম জেলাতে, আর উচ্চ মাধ্যমিকে সপ্তম। তারপর কলেজ উঠে একটা মেয়ের সাথে আলাপ হয়। মেয়েদের সাথে আমি কোনোদিন বেশি কথা বলতাম না, ওই যে বললাম না, মিশতে পারতাম না আমি। একদিন বিশাখা যেচে আমার সাথে আলাপ করে। প্রথমে জড়তা থাকলেও পরে আস্তে আস্তে সেটা কেটে যায়। ও ওই বনহুগলির দিকে থাকতো, আমার থেকে নোটস নিত। যেই পড়াটা বুঝতে পারতো না আমি বুঝিয়ে দিতাম। আমাদের সম্পর্কটা বন্ধুত্ব থেকে প্রেমের দিকে এগিয়ে যায়। আমি কলেজে যাওয়ার পথে ওকে গাড়িতে তুলে নিতাম, আবার আসার সময় নামিয়ে দিতাম। এছাড়া উইকেন্ডে এদিকে ওদিক ঘুরতে যেতাম। ওই সিনেমা দেখা, পার্কে সময় কাটানো, এইসব। কলেজ শেষ হয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। ওর ফর্ম ফিল আপের জন্য একদিন ওকে ফোন করে জানতে পারলাম ও আর কলকাতায় থাকবে না। ওর বাবা সিঙ্গাপুরে একটা কোম্পানিতে জয়েন করেছেন, তাই ফ্যামিলি নিয়ে ওখানে চলে যাচ্ছেন।
আমি প্রথমে বিশ্বাস করিনি, খুব ভেঙে পড়েছিলাম। আমি খুব কম লোকের সাথে নিজেকে জড়াই, কিন্তু যার সাথে একবার জড়িয়ে যাই তাকে ছাড়ার কথা ভাবতে পারি না। যাই হোক, অনেক প্রমিস কান্নাকাটি এসব করে বিশাখারা সিঙ্গাপুরে চলে যায়। প্রথম 1-2 মাস ফোনে খুব কথা হতো আমাদের। তারপর একদিন যোগাযোগ কমে গেল। আমি ফোনের পর ফোন করতাম, রিং বাজতো, কিন্তু কেউ রিসিভ করতো না। একদিন বিশাখা ফোন করে বলল ও এখন ব্যস্ত হয়ে পড়েছে, যখন ফ্রি হবে তখন ও নিজেই ফোন করবে। বুঝলাম আর যোগাযোগ রাখতে চাইছে না। আমি নীরবে সরে এলাম। তবে আমি বুঝিনি এই 5 বছর ও সত্যি এতটা এগিয়ে যাবে। শ্রীলেখা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলল, মানে? কিছুদিন আগে বিশাখাকে দেখলাম কলকাতা এসেছে, আর সাথে ওর হাজব্যান্ড। শ্রীলেখা শুনে কি বলবে বুঝতে পারল না, শুধু জিজ্ঞেস করল, আপনি কি বিশাখার জন্য এই বিয়েতে রাজি হননি? আপনি এখনও বিশাখাকে ভালোবাসেন? অবশ্য ভালোবাসার এখন তখন হয় না। ভালোবাসাটা হয়তো আমাদের মধ্যে ছিল না, কারণ ভালোবাসা থাকলে ছেড়ে যাওয়া যায় না। যেটা ছিল সেটা মোহ, সেটা আমি সেদিন বুঝলাম। শ্রীলেখা, আমি যদি আপনার কাছে একটা জিনিস চাই, দেবেন? সামর্থ্য থাকলে দেব, বলুন। আমি যদি আপনাকে বন্ধু হিসেবে চাই, আপনার কি আপত্তি থাকবে? আমি জানি আপনি আমাকে এই মুহূর্তে চূড়ান্ত স্বার্থপর একটা মানুষ ভাবছেন, কিন্তু বিশ্বাস করুন, আমি বুঝেছি পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। বন্ধুত্বে আপনি চলে না। অর্কদীপ নিজের হাতটা বাড়িয়ে দিল, আর শ্রীলেখা ওর হাতে হাত রেখে নতুন বন্ধুত্বের সূচনা করল। এরপর কেটে গেছে 2 মাস। এরপর দুবাড়ি থেকেই বিয়ের জন্য চাপ আসছে। ওদিকে অর্ক আর শ্রী দুজনের সম্পর্ক বন্ধুত্ব থেকে প্রেমের দিকে এগিয়ে গেছে। একদিন দুপুরবেলা অর্কদের বাড়িতে জমিয়ে আড্ডা বসেছে। অবশেষে সবার মতামত নিয়ে দুজনের এনগেজমেন্টের দিন ঠিক হলো। ওই দিন রেজিস্ট্রিও করা হবে। সব শেষে নন্দিনী দেবী অর্ক আর শ্রীকে 2 হাতে দুদিক থেকে জড়িয়ে ধরলেন। আজকে বড় আনন্দের দিন। এবার থেকে আমার মেয়েটাও আমার কাছে থাকবে। না না কাকিমা, আমাকে মেয়ে বানিয়ে দিও না, তাহলে তো অর্ক আর আমি ভাই বোন হয়ে যাব। অর্ক ওর কথা শুনে কপালে হাত দিয়ে বসে পড়ল, আর বাড়ির বাকিরা হো হো করে হেসে উঠল। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।